লম্বা কেশগুচ্ছগুলো বেরুনি পাকানো, চোখে ভালো মতো চশমা এঁটে নিয়ে পুনরায় কিশোরীতে দৃষ্টি নিবদ্ধ করল হিয়ন। অত্যল্পকালে মনে হচ্ছে ধরিত্রীর সবচেয়ে সুকন্যা তার সম্মুখে দাঁড়িয়ে। কয়েক পা ফেলে অভিমুখী হয়ে দাঁড়ালো হিয়ন। অপ্রতিভ প্রিহুলা পার কয়েক নেত্রপল্লব ছাপটালো। হলদেটে আলোয় সূক্ষ্মভাবে খেয়াল হতেই হিয়ন দেখল প্রিহুলার চোখে গাঢ় কাজল টানা। খয়েরি রঙা শাড়ির আঁচলখানা খুব যত্ন নিয়ে কোমরে গুজে রাখা। দৃষ্টি তুলে প্রিহুলার চোখে চোখ রাখল হিয়ন। হাত পেঁচিয়ে নিয়ে কোটি দেশে রাখতেই ভয়ানক চমকালো প্রিহুলা। এরূপ পরিস্থিতির জন্যে মস্তিষ্ক অপ্রস্তুত ছিল। জড়তা সংকোচে ভেতর সেধিয়ে গেল তার। ভয়ে সর্বাঙ্গ কেঁপে উঠছে ছোট্ট কিশোরীর। মুহূর্তেই হাত থেকে ধপাস করে পড়ে গেল কাচের গ্লাস। বিকট শব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝে ছড়িয়ে ছিটিয়ে গেল কাচের টুকরোগুলো। ঘোর কাটল হিয়নের। সোজা হয়ে দাঁড়িয়ে হাত গুটিয়ে নিল সে। মেঝেতে হ্যারিকেন ফেলে এক ছুটে বেরিয়ে গেল প্রিহুলা। সেদিকে কেবল স্থির দৃষ্টি ফেলে তাকিয়ে রইল হিয়ন। হঠাৎই যেন অন্তঃকরণের কোণে সূক্ষ্ম গহীনে মনস্তাপ অনুভব হলো। জীবনের এইটুকু সময়ে এসে মনে হচ্ছে বিরাট ভুলই করেছে হিয়ন। এরকম অবুঝ কিশোরীকে বিয়ে করে মহা অপরাধী করেছে। শাস্তির স্বরূপ যাবজ্জীবন অনুভূতির কারাবন্দী সে। আদেও মুক্তি মিলবে কিনা কে জানে। হৃৎপিণ্ড ভয়ানক রকম কাঁপছে ছোট্ট প্রিহুলার। এক ছুটে দাদির ঘরে চলে এসেছে সে। দরজায় তীব্র শব্দ হতেই চমেলা খাতুন খেকিয়ে বললেন, ওই সেমরি, ওই কি হয়েছে তোর? বাগে ধরছে? দরজা তো ভাঙ্গাই ফেলাবি। ঘন ঘন শ্বাস ফেলে বলল প্রিহুলা, বাঘ না দাদি, বাঘ না, তোমার নাতি। ঘরে চলছে হ্যারিকেনের পিঙ্গল আলো। বৃদ্ধা ঘোলাটে চোখের মণি দুটো নিয়ে একবার প্রিহুলাকে পরখ করলেন। শাড়ি পরিহিতা কিশোরী মেঝেতে দৃষ্টি রেখে নিশ্চুপ দাঁড়িয়ে আছে। চোখ ছোট ছোট করে বললেন চমেলা খাতুন, সাজগোজ তো ভালোই, তা ঘরে কেন? জামাইয়ের ঘরে যা। দৃষ্টি তুলে দাদির দিকে তাকালো প্রিহুলা। বৃদ্ধার চোখে মুখে সূক্ষ্ম রাগ স্পষ্ট। হলদেটে আলোয় সেটুকু দৃষ্টিগোচর হলো না প্রিহুলার। আজকে সত্যিই অনেকটা ভয় পেয়েছে ছোট্ট কিশোরী। ডাক্তারের এই নব্য রূপটুকুর জন্য প্রস্তুত ছিল না মোটেও। সদা রাগেই যে এই পুরুষের সৌন্দর্য, এই রাগের প্রাচীর তো ভাঙতে চায়নি প্রিহুলা। আজীবন তা অক্ষত থাকুক। ভয়ার্থ স্বরে কোনো রকম তুতলে বলল সে, তোমার নাতির ভয়েই এখানে আসছি। বৃদ্ধা এবার চেহারায় গাঢ় রাগের ভাঁজ ফেললেন। চোখ মুখ বিশ্রী রকম কুচকে নিয়ে বললেন, শোন, তোর এইসব ঢঙের কথা রাইকা দাদা বাইরে গিয়া ক, আমি খাওয়ার জন্য ডাকতেছি তারে। সে যেন কথা কান অমান্য না করে। কিয়ৎক্ষণ ভাবনায় পড়ল প্রিহুলা। দরজা গলিয়ে বাইরে দৃষ্টি পড়তেই অন্ধকার ছাড়া কিছু দেখতে পেল না। উঠোনে থাকা দীর্ঘকায় গাছগুলো দানবের আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে। হিম বাতাসে গা কাটা কাটা করে তুলছে। আড়াআড়ি ভাবে তিনটে টিন শেড ঘর। চমেলা খাতুনের ঘরের মুখোমুখি ঘরটাই হিয়নের থাকার ব্যবস্থা করা হয়েছে। দাদির দিকে এক পলক তাকিয়ে দরজার বাইরে পা রাখল প্রিহুলা। পেছন থেকে ঝাঝালো স্বরে বললেন চমেলা খাতুন, এই রাত্রিরে চুল খইলা রাইখা ড্যাং ড্যাং কইরা বাইরে যাইতেছস? মাথায় কাপড় দে শিগগিরি, গা ঢাকা দিয়া যা ভালো কইরা। ভীরু প্রিহুলা আঁচল টেনে নিল মাথায়। পা দুটো যেন নিশ্চল হয়ে আছে। সমস্ত ভাবনাকে উপেক্ষা করে হিয়নের রুমের দিকে পা বাড়ালো সে। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাচের টুকরো পরিষ্কার করাই ব্যস্ত রাশিদা। বিকট শব্দ পেয়েই এসেছে সে। হিয়ন জানায় অসাবধানতায় তার হাত থেকে গ্লাস পড়ে গিয়ে ভেঙে গেছে। রুমে প্রিহুলার উপস্থিতি না দেখে খানিকটা অবাক হয়েছে রাশিদা। মেয়েটা এত সুন্দর করে সেজেছে আর নিজের বরকে এখনো দেখাতে আসলো না। মেঝে সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেলে উঠে দাঁড়িয়ে বলল রাশিদা, প্রিহুলা কই হিয়ন? প্রশ্নটা শুনে ভয়ানক অস্বস্তিতে পড়ল হিয়ন। আমতা আমতা করে উত্তর দেওয়ার পূর্বেই দরজার কাছে দাঁড়িয়ে বলল প্রিহুলা। হাসি চওড়া করে এগিয়ে গিয়ে বলল রাশিদা, তুমি এতক্ষণ আম্মার ঘরে ছিলা? বাহ, মাথায় ঘোমটা দেওয়ায় তো একদম নতুন বউ লাগতাছে। আচ্ছা, হিয়নকে নিয়ে আসো খাওয়ার ঘরে।
রাশিদা বেরিয়ে যেতেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল প্রিহুলা। ভয়ে কলিজা শুকিয়ে আসছে রীতিমতো। দৃষ্টি তুলবার দুঃসাহস করতে পারছে না ছোট্ট আত্মজা। হাতে থাকা ঘড়িটা খুলে খাটের কোনায় রাখতে রাখতে বলল হিয়ন। তখন এভাবে গ্লাস ফেলে চলে গেলে কেন? এত ভয় পাওয়ার কি আছে? অবশ্য তোমার তো বোধবুদ্ধি নেই, ভয় আসে কোথা থেকে? চট করে হিয়নের দিকে তাকালো প্রিহুলা। কোনো রকম তুতলে বলল প্রিহুলা। তো তখন হারিকেনের আলোয় আপনার কি যে বিভৎস লাগতেছিল, মনে হইতাছিল চোখের সামনে নিশাচর। মুহূর্তেই চোখ মুখ কুচকে আসলো হিয়নের। সত্যিই কি সে দেখতে এতটা বিশ্রী? এই মেয়ের কথার কোনো যুক্তি খুঁজে পেল না হিয়ন। এতটা ভয়ানক তো দেখতে নয় সে। রাগত্ব স্বরে বলল। তুমি কি আর কি করছো আমার সঙ্গে? আমার পেছনে থাকা মেয়েদের লাইন তোমার মতো পুচকে মেয়ে গুণে শেষ করতে পারবে? আচ্ছা, কথাটুকু একটুও ভালো লাগলো না প্রিহুলার। ভয় উবে গিয়ে রাগ এসে ভর করলো সর্বাঙ্গে। মুহূর্তেই চলান ধরিয়ে দিল তনুময় জুড়ে। দাদি অনেকক্ষণ আগেই ডাকছে, গেলাম আমি। আপনি বৈশা বৈশা মাইয়া গো সিরিয়াল গণ্যা করেন। মুখ বাঁকিয়ে নিয়ে বলল। ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে আছে হিয়ন। প্রিহুলা ততক্ষণে প্রস্থান করলো। হিসেব তালগোল পাকালো হিয়নের। পুচকে মেয়েটা তাকে কথার মারপ্যাচে রেখে গেল। এই মেয়ে কি অবুঝ, নাকি হিয়ন বুদ্ধিশূন্য হচ্ছে? কথায় আছে সঙ্গ দোষে লোহা ভাসে। তবে কি সেটাই প্রতিফলিত হচ্ছে? টেবিলে খাবার সব সাজিয়ে রেখেছেন রাশিদা বেগম। পাশের চেয়ারে চমেলা খাতুন নাতির অপেক্ষায় বসে আছেন। কোনায় চুপচাপ দাঁড়িয়ে আছে প্রিহুলা। রাশিদা অনেকবার বলা সত্ত্বেও বসেনি প্রিহুলা। কিছু সময়ের ব্যবধানে হিয়ন উপস্থিত হলো। সর্বপ্রথম টেবিলে দৃষ্টি পড়তেই ক্ষণিকের জন্যে স্তব্ধ হয়ে গেল সে। এত সব খাবার খেলে যে স্বাস্থ্যের 12টা বেজে যাবে আজ। চেয়ার টেনে বসতে বসতে বলল হিয়ন। এত খাবারের কি দরকার ছিল দাদুমণি? এমনিতেই পেট সম্পূর্ণ ভরা আমার। তোমার মন রক্ষার্থে এসেছি, নয়তো একটা দানা গিলবার মতো জায়গা নেই পেটে। রাশিদা বেগম হিয়নের পাতে খাবার বেড়ে দিচ্ছেন। চমেলা খাতুন নাতির প্লেটে বড় মাছের মুড়ো তুলে দিয়ে বললেন। এত কথা তো শুনতে চাই নাই দাদা ভাই, কি যে খাইয়া আইসস তাও ভালো কইরাই জানা আছে আমার। এখানে পুকুরের মাছ, দেশি মুরগি, হাঁসের ডিম, ডিমগুলাও দেশি, খাসিটাও নিজের পালিত। এইসব খাবার শহরে কই পাইবি ভাই? এইবারে তুই খা, আমি তৃপ্তি ভরা চোখকে তোরে দেখি। খাওয়ার মাঝে দাদুমণির দিকে তাকালো হিয়ন। বৃদ্ধার এই চাহনি আর কথায় এতটুকুও খাদ নেই, সম্পূর্ণটাই ভালোবাসা। বংশে যে হিয়ন একমাত্র নাতি, 2 ফুপির 4টে মেয়ে। জহির চাচারও 1 মেয়ে। ছেলে কেবল হিয়ন একাই। বড় নাতি হিসেবে চমেলা খাতুনের চোখের মণি। মায়ের কাছ থেকে শুনেছে হিয়ন জন্মাবার সময়ই নাকি তার দাদি নিজের গলার চেইন খুলে নিয়ে নাতির মুখ দেখেছিলেন। হিয়নের দাদা আজমল ব্যাপারে পুরো গ্রামে মিষ্টি বিলিয়েছিলেন মহা খুশিতে। দাদা দাদির আদর যত্নেই ছোট থেকে বেড়ে উঠেছিল সে। তবে এই আদর বেশি দিন চটেনি। 5 বছর বয়সেই বাবা মায়ের সঙ্গে ঢাকায় পাড়ি দেয় হিয়ন। তিতিনের জন্ম হয়েছে ঢাকায়। পরবর্তীতে নাতির শোকে কাতর হয়ে গিয়েছিলেন চমেলা খাতুন। স্বামীকে নিয়ে প্রায়ই শহরে যেতেন নাতিকে একটু দেখার জন্য। আজমল ব্যাপারীর মৃত্যুর পর কালে ভদ্রেও শহরের মুখ দর্শন হয়নি। কথাগুলো ভাবতে ভাবতে চোখের কার্নিশ ভিজে উঠল হিয়নের। নিজের প্লেট থেকে মাছের মাথার অনেকটা দাদির পাতে তুলে দিল হিয়ন। বাদ সাধলেন চমেলা খাতুন। কোনো রকম নিষেধাজ্ঞা কানে নেয়নি হিয়ন। তার আবদার দাদিকে নিয়েই সমস্ত খাবার ভাগাভাগি করবে আজ। নাতি দাদির এই মায়া চড়ানো মুহূর্ত দেখে চোখ ঝাপসা হলো রাশিদার। সেও তো প্রথম ছেলে সন্তানের জন্ম দিয়েছিল। ছেলেটা বেঁচে থাকলে এতদিনে অনেকটা বড় হয়ে যেত নিশ্চয়ই। কথাটুকু ভাবনায় আসলেই যে মায়ের বক্ষস্থল ফাঁকা হয়ে আসে। দম ফেলতে কষ্ট হয়। বহু প্রতীক্ষার ফল তাদের টুনি। মেয়ের দিকে তাকিয়ে তপ্তশ্বাস ফেলল রাশিদা। টুনি খাওয়ার মাঝে প্রিহুলাকে ডেকে উঠল। এতক্ষণ যাবৎ হিয়ন আর ঝমেলা খাতুনের কাণ্ড দেখছিল প্রিহুলা। টুনির ডাকে ঘোর কাটল তার। হিয়ন এক পলক সেদিকে তাকিয়ে বলল। কাকিমা, তুমি আর প্রিহুলা বসছো না কেন? আর কাকা কোথায়? রাশিদা বেগম চেয়ার টেনে বসতে বসতে বলল।
তোমার কাকা জরুরি কাজে কোথায় জানি গেছে, 2 দিন পর আসবো বলছে। তোমারে বইলা যাওয়ার সময় পায় নাই। কথার প্রতি উত্তরে হিয়ন কিছু বলল না। হিয়নের পাশে অবশিষ্ট চেয়ারটা শূন্য পড়ে আছে। ধীর পায়ে এগিয়ে এসে সেখানটায় বসল প্রিহুলা। খাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে করছে না তার। অজানা এক কারণে মনটা ভার হয়ে আছে, হয়তো কালকে গ্রাম ছেড়ে চলে যাবে বলেই। আবারও অনাকাঙ্ক্ষিত ভবিষ্যতের তরিতেছে পা রাখতে হবে তাকে। জীবন কোথায় ভাসিয়ে নিয়ে যায় কে জানে। রাশিদা খাবার বেড়ে দিচ্ছে প্রিহুলাকে। নিশ্চুপ বসে আছে কিশোরী। হিয়নের খাবার প্রায় শেষের দিকে। অন্যমনস্ক কিশোরীর পানে এক পলক তাকিয়ে নিজের থালা থেকে ডিমটা তুলে প্রিহুলার পাতে দিল হিয়ন। ঘোর কাটতেই চমকে উঠল প্রিহুলা। এমনিতে অনেক খাওয়া হয়ে গেছে, এই ডিমটা আমি ছুঁয়েও দেখিনি, এটুও হয়নি, তুমি খেয়ে ফেলো এটা। চোখ মুখ কুচকে বলল প্রিহুলা। আপনারে কইছে আমি ডিম খামু? কেন দিলেন আমার পাতে? আর না সুইয়া ডিম কি বাতাসে উড়াই দিচ্ছেন? হ্যাঁ, পাশ থেকে জমেলা খাতুন ছাছালো স্বরে বললেন। ওই সেমরি, ওই এত স্যাদ দেখাস কেন আমার নাতিরে? জামাইয়ের এটো খাইলে মোহাব্বত বাড়ে, আর তোরে তো আর সাবাইয়া দেয় নাই। জমেলা খাতুনের কথাই দমে গেল প্রিহুলা। ডিম উপেক্ষা করে বাকি খাবার খেতে লাগলো। রাশিদা মিটিমিটি হাসছে। টুনি শব্দ করেই হেসে ফেলল। খাওয়া শেষ করে জমেলা খাতুন রুমে চলে গেলেন। যাওয়ার আগে হিয়নকে বলে গেলেন দেখা করার জন্য। দাদির কথা মতো খাওয়া শেষ করে পিছন পিছন গেল হিয়ন। বেশ পুরাতন কাঠের আলমারিখানা খুলে ছোটখাটো একটা টিনের বাক্স বের করলেন জমেলা খাতুন। খাটে বসে দাদির কাণ্ড কারখানা দেখছে হিয়ন। বিছানায় এসে বসে টিনের বাক্সখানা খুললেন জমেলা খাতুন। তার ভিতর থেকে বেশ পুরনো কারুকার্যের একজোড়া বালা বের করে নিয়ে বললেন, এইগুলা তোর বউয়ের জন্য রাখছি দাদা ভাই। নাত বউ পছন্দ না হইলেও তো কর্তব্য পালন করন লাগবো। গলার চেইন 2টা তোর ফুপুরে দিছি, আর বাকি জিনিসগুলা টুনির জন্য রাখছি। কিয়ৎক্ষণ চুপ থেকে বলল হিয়ন। অবশ্য ডিম খেলে তোমার ব্রেনের জন্য ভালো হবে। এক্ষুনি এসব দেয়ার কি দরকার দাদুমণি? তোমার যেহেতু নাত বউ পছন্দ হয়নি, তাহলে শখের চুড়িগুলো কেন তাকে দিচ্ছ? বালাচোরা জোরপূর্বক হিয়নের হাতে গুজে দিয়ে বললেন বৃদ্ধা। বললাম যে এইটা আমার কর্তব্য। সেমরির হাত দুহান খালি শাড়ির লগে বেমানান লাগতাছে, পরে যেহেতু দিতেই হইব এখনই দিয়া দিলাম। বয়স হয়েছে রে ভাই, কখন বাসি মরি ঠিক নাই। পরে দেখা যাবে, কিন্তু এখন এসব আমি নিব না দাদুমণি। যেদিন নাত বউকে পছন্দ হবে সেদিন দিও। দেওয়া জিনিস ফেরত নিতে নাই ভাই, তোর হাতে যখন তুইলা দিছি এইটা আর ফেরত নিব না। পাল্টা আর কিছু বলল না হিয়ন। জ্যাকেটের পকেটে পুরে নিল বালাচোরা। ভালোবেসে কেউ কিছু দিলে সেটা গ্রহণ করতে হয়, ফিরিয়ে দিলে অপর প্রান্তের মানুষটাকে কষ্ট দেওয়া হয়। কিছু সময়ের ব্যবধানে রুমে আসলো প্রিহুলা। সেদিকে দৃষ্টি পড়তেই জমেলা খাতুন বললেন, দাদা ভাই যে ঘুমাইবো, বিছানা গুছাইছস নাকি খাওয়া শেষ কইরা সোজা এই রুমে চলে আইসস? ভয় পাইস না, তোর জামাইয়ের কান পড়া দেয় না। জমেলা খাতুনের কথার প্রতি উত্তরে বলল প্রিহুলা, কাকি বিছানা গুছাই দিতে গেছে, আমি এ ঘরে ঘুমাবো দাদি, তাই এখানে আসছি। প্রিহুলার কথা শুনে চোখ ছোট ছোট করে তাকালো হিয়ন। সত্যি বলতে এই বিষয়টা তার মাথাতেই ছিল না। তখন বোধহয় পুচকে মেয়েটা একটু বেশি ভয় পেয়ে গেছে। অবশ্য আচমকা ওই রকম ব্যবহার করা মোটেও উচিত হয়নি হিয়নের। পরক্ষণে নিজেকে নিজেই শাসিয়েছে সে। কোমরে হাত রেখে রাগত্ব স্বরে বললেন জমেলা খাতুন, তোর ঢঙের কথা শুনলে না গা পিত্তি জইলা যায়। এই রাত বিরাতে নাটক না কইরা যা রুমে যা, আমার ঘরে তোর জায়গা হইব না। মেঝেতে দৃষ্টি রেখেই বলল প্রিহুলা, তোমার নাতিরে আমার ভয় লাগে, এই দেখো হাত পা এখনই কাঁপতেছে। প্রিহুলার কথা শুনে বিস্ফোরিত দৃষ্টি ফেলে তাকালো হিয়ন। বসা থেকে তরাত করে উঠে দাঁড়ালো সে। এই অবুঝ মেয়ে যে বেফাস এইরকম কথা বলে ফেলবে এটা কল্পনাতীত ছিল। রাগে ফুসফুস করে বলল হিয়ন, এই মাথা মোটা মেয়েটাকে তোমার কাছেই রেখে দাও দাদুমণি, ভুলেও যেন আমার রুমে সে না যায়। কথাটুকু বলেই প্রস্থান করল হিয়ন। জমেলা খাতুন হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল। তার নাতি যে ভীষণ চটেছে তা আর বলার অপেক্ষা রাখে না। জড়সড় হয়ে দাঁড়িয়ে হাঁপ ছাড়ল প্রিহুলা। ধীর পায়ে এগিয়ে এসে বললেন জমেলা খাতুন,
তোর জামাই তো মেলা রাগ করছে সেমরি, শিগগিরই গিয়া রাগ ভাঙা যা, না গেলে কিন্তু পস্তাবি। গেলেই বুঝতে পারবি তোর জন্য কি কি আছে। যা যা যা। কথাগুলো বলেই প্রিহুলাকে ঠেলে ঠুলে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিলেন চমেলা খাতুন। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল প্রিহুলা। বুড়ি যে তাকে একটু ঠাঁইও দিল না। এদিকে রুষ্ঠু ডাক্তারটাও যে নিষেধাজ্ঞা জারি করে গেছে। বারান্দায় দাঁড়িয়ে হিম বাতাসে চেয়ে শরীর জমে যাওয়ার উপক্রম। এক পলক রাশিদার রুমের দিকে তাকালো প্রিহুলা। সেদিকে পা বাড়াতে গিয়েও থমকে গেল। সেখানে গেলে উল্টে নানান প্রশ্নের সম্মুখীন হতে হবে। তবে আজ তাকে রাক্ষসী গুহাতেই প্রবেশ করতে হবে। কোনো মতে নিস্তার নেই। তাদের শেষের কথাগুলোর আগামাথা কিছুই বুঝল না, বরং ভয় বেড়ে গেল শতগুণ। বুড়ি কিসের ইঙ্গিত দিয়েছে কে জানে। প্রলম্বিত শ্বাস নিয়ে হিয়নের রুমের দিকে পা বাড়ালো প্রিহুলা। মোবাইল হাতে নিয়ে নেট সংযোগ স্থাপনে ব্যস্ত হিয়ন। গ্রাম এই এক মহা সমস্যা হচ্ছে নেটওয়ার্ক। বিরক্তিতে কপাল কুঁচকে আসলো হিয়নের। দীর্ঘশ্বাস ফেলে খাটে ফোন ছুঁড়ে মারল সে। প্রিহুলা এখানে নেই বিধায় হাঁপ ছেড়ে বেঁচেছে এক প্রকার, নয়তো এই অবুঝ মেয়ে ঘুমের 12টা বাজিয়ে দিত ঠিক। ফলস্বরূপ কালকে ড্রাইভিংয়ে ব্যাঘাত ঘটত। হাত পা ছেড়ে সবে খাটে বসল হিয়ন। কাঠের দরজাখানা ঠক ঠক শব্দ করে উঠল। ভ্রু কুচকে আসলো হিয়নের। তখন তো কাকিমা টুনিকে নিয়ে ঘরে চলে গেল, আর প্রিহুলা দাদু মনির কাছে। তবে এত রাত্রিরে দরজায় কড়া নাড়ছে কে? খানিকটা ভয় উকি দিচ্ছে মনে। গ্রাম সম্পর্কে অনেক লোমহর্ষক কাহিনী শুনেছে হিয়ন। দরজা খোলাটা মোটেও সমীচীন হবে না। অবশ্য ভূতে প্রেতে বিশ্বাস করে না সে। তবে পরিস্থিতি এখন ভিন্ন কথা বলছে। পরপর কয়েকবার টোকা পড়তেই উঠে দাঁড়ায় হিয়ন। দরজার কাছাকাছি এসে শুকনো গলায় জোরালো কণ্ঠে ডেকে ওঠে। কে? ওপাশ থেকে কোনো রকম সারা শব্দ নেই। ভয় এবার খুব ভালো করেই আঁকড়ে ধরল হিয়নকে। তার সঙ্গে কি কেউ মজা করছে? ভূতপ্রেত তো আর স্বয়ং দরজায় এসে কড়া নাড়বে না। আবারও দরজায় টোকা পড়তে সম্বিত ফিরে পেল হিয়ন। কম্পিত স্বরে ফের শুধালো, বাইরে কে? কিয়ৎক্ষণ পর জামাই বলে ডেকে উঠল প্রিহুলা। স্বস্তির শ্বাস ফেলল হিয়ন। পরক্ষণেই মাত্রাধিক রাগ উঠল তার। দাদুমণিকে ফাঁকি দিয়ে ঠিক চলে এসেছে মেয়েটা। তরাত করে দরজায় কপাট খুলে প্রশ্ন ছুড়ল হিয়ন। কি যাই এখানে? জবথব হয়ে দাঁড়িয়ে আছে প্রিহুলা, দৃষ্টি মেঝেতে। ঠান্ডায় রীতিমতো হাত পা অসাড় হওয়ার পথে। তার উপর হিয়নের ভয়ানক রাগী শটটুকু শুনতেই কলিজা শুকিয়ে গেছে। শক্ত ঢোক গিলে নিয়ে বলল, আমি মানে এখানে থাকতে আসছি। চোখে মুখে দ্বিগুণ রাগের ভাঁজ ফেলে বলল হিয়ন। তখন কি বলে এসেছি শুনতে পাওনি? আমাকে দেখলে তো তোমার ভয় হয়, হাত পা কাঁপে। কি অসভ্যের মতো কথাবার্তা! দাদুমণির সামনে রীতিমতো দাঁড়াবার অবস্থা ছিল না আমার। এখন ভয় করছে না? থাকো সারা রাত বাইরে, এটাই তোমার শাস্তি। কথাটুকু বলেই ফের দরজা আটকে দিল হিয়ন। ভীরু প্রিহুলা পাল্টা কোনো রকম উত্তর দিতে পারল না। ঠান্ডায় চোয়াল শক্ত হয়ে লেগে আসতে চাইছে। এই রোষপর্বশ লোকটার রাগ ভাঙানোর সাধ্য যে ছোট্ট কিশোরীর নেই। মনে হচ্ছে রাতটুকু বাহিরেই কাটাতে হবে। গায়ে কোনো রকম চাদর নেই। শাড়িটা ভালো মতো গায়ে পেঁচিয়ে নিয়ে দরজার কাছে হাঁটু মুড়ে বসে রইল সে। রাত্র প্রহর বাড়তেই কুয়াশার ঘনত্ব বাড়ছে। কয়েক হাত দূরত্বেও স্পষ্ট বোঝার উপায় নেই কিছু। ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে চারিপাশ। উঠোনে কেবল হলদে রঙা টিমটিমে বাল্ব জ্বলছে। চারিপাশ দৃষ্টি বুলালো প্রিহুলা। ঠান্ডা বোধহয় মাত্রা ছাড়াচ্ছে। মৃদু কাঁপছে গা। নিজেকে আরো গুটিয়ে নিল প্রিহুলা। মনে হচ্ছে সর্বাঙ্গ জমে গিয়ে এখানেই মৃত্যু হবে আজ। প্রচণ্ড হিম হওয়ার জন্য অক্সিজেনটুকু নেওয়াও দুষ্কর হয়ে পড়ছে। রাগে লোকটার মনে তো প্রিহুলার জন্য একটুও দয়া মায়া নেই। সুতরাং প্রিহুলাকে কোনো মতে উদ্ধার করতে আসবে না সে। হতাশ হয়ে হাঁটুতে মুখ গুজে দিল প্রিহুলা। এভাবে খানিকটা সময় পেরুলেই শিরা উপশিরা সব জমাট বেঁধে যাবে। আচমকা মাথায় ছোঁয়া পেতেই দ্রুত মুখ তুলে তাকালো প্রিহুলা। সম্মুখে হিয়নকে বসে থাকতে দেখে ভয়ানক চমকে উঠল। এইটুকু যে ছোট্ট কিশোরী প্রত্যাশাই করেনি।
তবে কি চোখের ভ্রম এটা, নাকি সর্বাঙ্গ অসাড় হয়ে মৃত্যু দুয়ারে ঢলে পড়ছে সে, আর তার কল্পনায় ডাক্তার উদয় হয়েছে। কথা বলতে গিয়ে দেখলো ইতিমধ্যে দাঁতের পাটি লেগে গেছে। তীর্তির আখিদয় মেলে চশমা পরিহিত রুষ্ঠ পুরুষের পানে নিবিষ্ট দৃষ্টি ফেলে তাকিয়ে রইল প্রিহুলা। কপালে যে তার এখনো সূক্ষ্ম রাগের ভাঁজ। মুহূর্তেই কর্ণকুহরে ঝাঁঝালো স্বর ভেসে আসলো।